গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার, আজ পঞ্চদশ এবং শেষ পর্ব। বাবাকে দেয়া আমার শপথ এভাবেই পূরণ হল। মাতৃহত্যার প্রতিশোধ নিয়েছি আমি, যদিও নিজ হাতে খুন করিনি। আমার চোখের সামনেই মারা পড়েছে ও ২০ বছর ধরে নিজের ভেতর পুষে রাখা আতঙ্কের সঙ্গে লড়তে গিয়ে। এই জন্য অবশ্য আমার দুঃখের সীমা নেই। জাকার উপর আমার ভিতর হঠাৎ করে যে শান্ত ভাবের উদয় হয়েছিল, সেটা দূর হয়ে যেতেই ওর প্রতি আমার তীব্র ঘৃণা ফিরে এলো আবার। আজও আক্ষেপে ছটফট করি, আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে যে লোকটা, কেন সেদিন তাকে নিজ হাতে খুন করলাম না। যাক, সেসব কথা। ডিগার্সিয়া জ্বালামুখের ভেতর অদৃশ্য হয়ে যেতেই রওনা দিলাম আমি বাড়ির পথে, অর্থাৎ সিটি অফ পাইন্সের ধ্বংসাবশেষের দিকে। ওঠার চেয়ে নামতে কষ্ট হচ্ছে বেশি, কারণ প্রতিহিংসা চরিতার্থ হয়ে যেতেই প্রবল এক অবসাদ ঘিরে ধরল শরীরটাকে, সেই সঙ্গে প্রচণ্ড কষ্ট আমার ছেলেটার জন্য। বারবার খালি ওর মুখটা ভেসে উঠছে চোখের সামনে। পাহাড় বেয়ে নামছি আর ভাবছি, শুধু ছেলে নয়, সবই হারিয়েছি আমি। আমার বাগদত্তা প্রিয়তমাকে হারিয়েছি। ২০ বছর অসভ্য জঙ্গলি একদল লোকের সঙ্গে বাস করে যাপন করেছি জঙ্গলি জীবন। এমন কষ্ট নেই যা করিনি। বিয়ে হলো এমন একটা মেয়ের সঙ্গে যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেও অন্তরে রক্তপিপাসু দেবতার পূজারী রয়ে গেছে চিরকাল। যে শহরটা শাসন করলাম এতদিন, দখল হয়ে গেছে সেটা, এখন ধ্বংসস্তূপ। বাড়িঘর আমার নেই এখন। আমি এখন পথের ফকির। মৃত্যু বা দাসত্ব এড়াতে পেরেছি সেই বেশি। আমার যৌবন গেছে, ক্ষয়ক্ষতি যা হয়েছে সবই আমি মানিয়ে নিতে পারতাম যদি ছেলেটা বেঁচে থাকত। বিদেশ বিভুঁইয়ে আমার ছেলেগুলোই ছিল আমার একমাত্র সান্ত্বনা। একে একে চলে গেল সবাই। আমি এখন শূন্য, নিঃস্ব। সাদা কাপড়ে জড়ানো সন্তানের সামনে মাথা নিচু করে দাঁড়ানোর চেয়ে বড় দুঃখ আর আছে কিছু? আর সহ্য না করতে পেরে জাকার গায়ে পুরু তুষারের ওপর ঝাঁপিয়ে পড়লাম। গড়াগড়ি করে বুক চাপড়ে কাঁদলাম আমার ছেলেটার জন্যে। সূর্য যখন জাকার মাথা রাঙিয়ে দিয়ে পশ্চিমে ঢলে পড়ছে, সেই সময় ফিরে এলাম আমি প্রাসাদে। প্রথমেই দেখা হলো ক্যাপ্টেন ডায়াজ ও তার কয়েকজন সঙ্গীর সঙ্গে। শিরস্ত্রাণ খুলে সম্মান দেখালো ওরা শোকাতুর পিতাকে। সবাই চুপ করে থাকল, কেবল ডায়াস জিজ্ঞেস করল নরম গলায়, খুনিটা মরেছে? মাথা ঝাঁকিয়ে এগিয়ে গেলাম আমাদেরকে থাকতে দেওয়া শেষ প্রান্তের কামরায়। অটমিকে পেলাম ওখানে, চুপচাপ বসে আছে, একা, যেন পাথরের মূর্তি। ওকে কবর দিয়েছি ওর ভাইদের পাশে। আমার চাহনির উত্তরে বলল অটমি, ভাবলাম তুমি আর ওকে না দেখলেই ভালো, দেখলে বুকটা ভেঙে যেত তোমার। ভালোই করেছ, তবে এমনিতেই ভেঙে গেছে আমার বুক। খুনিটা মরেছে? ডায়েজের মতো ঠিক একই শব্দ ব্যবহার করল অটমি। মরেছে। কিভাবে? সংক্ষেপে বললাম ওকে। ওকে তোমার নিজ হাতে খুন করা উচিত ছিল। আমাদের ছেলে প্রতিকার পেল না। করতাম, কিন্তু যখন দেখলাম স্বর্গ থেকে নেমে আসছে ওর শাস্তি, তখন প্রতিহিংসা ভুলে কেবল দেখলাম চেয়ে চেয়ে। কারা যেন ওকে মারতে মারতে নিয়ে গিয়ে ফেলল জ্বালা মুখে। ওকে নিজ হাতে খুন না করে বোধহয় ভালোই হয়েছে। প্রতিহিংসার বশে ওকে তাড়া করতে গিয়ে ভেবে দেখো কি পরিমাণ দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে আমাকে। বিচার ও প্রতিকারের দায়িত্ব ঈশ্বরের। মানুষের চেয়ে অনেক ভালোভাবেই করেন তিনি কাজটা। অনেক দেরিতে হলেও কথাটার মানে বুঝতে পেরেছি আমি আজ। আমি বুঝিনি, বলল অটমি স্পষ্ট গলায়। হিংস্র একটা ভাব ফুটে উঠল ওর চেহারায়। তোমার জায়গায় আমি হলে
একটু একটু করে খুন করতাম আমি ওকে। যাক, যা হবার হয়ে গেছে, শেষ হয়ে গেছে সব, আমার হৃদয়টাও। খেয়ে নাও এবার, তুমি ক্লান্ত। খেয়ে নিলাম, তারপর বিছানাতে শুতেই তলিয়ে গেলাম ঘুমের অতলে। গভীর ঘুম থেকে জেগে উঠলাম, চারদিক অন্ধকার। জাগো, কথা আছে আমার, বলল অটমির কণ্ঠস্বর। স্বরে এমন কিছু ছিল, মুহূর্তে সজাগ হয়ে উঠলাম। বলো, কোথায় তুমি? তোমার পাশেই বসে আছি, ঘুম আসছে না তাই বসে আছি। শোনো, অনেক অনেক বছর আগে দেখা হয়েছিল আমাদের, সেই টোবাস্কো থেকে যেদিন তোমাকে প্রথম নিয়ে এলো গুয়াটেমক। প্রথম দর্শনের কথা স্পষ্ট মনে আছে আমার। চ্যাপল টেপেকে আমার বাবা মন্টিজুমার কোর্টের টিউলেকে দেখতে গিয়ে প্রথম দেখলাম তোমাকে। দেখেই প্রেমে পড়লাম। সেই প্রেমের ছেদ পড়েনি কোনো দিন, কোনো রক্তপিশাচ দেবতা টলাতে পারিনি আমাকে। তিক্ত হাসি হাসল অটমি। এসব কথা কেন বলছো? ইচ্ছে হচ্ছে তাই। তোমার জন্য কত সময় দিয়েছি আমি, তুমি আমার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করতে পারবে না? তোমার মনে আছে কিভাবে ফিরিয়ে দিয়েছিলে আমাকে? অপমানের লজ্জায় মিশে গিয়েছিলাম মাটিতে। অনেক কাঠখড় পুড়িয়ে স্ত্রী হয়েছিলাম আমি টিসগাটের। খুশি হয়ে খবরটা দিতে গিয়েছিলাম তোমাকে, আর তুমি সোনালির সমুদ্রের ওপারে রেখে আসা তোমার প্রিয়তমা লিলির কথা। আজও তার দেওয়া আংটি পরে আছো তুমি আঙুলে। কিন্তু এই ধাক্কা সামলে নিলাম আমি। বরং তোমার সততার জন্য তোমার প্রতি শ্রদ্ধা আমার বাড়ল আরও। তারপর তোমার সঙ্গে স্বেচ্ছায় আত্মদান করতে যাচ্ছি দেখে তুমি মুগ্ধ হয়ে চুমো দিলে আমাকে, বললে ভালোবাসো। কিন্তু সত্যি সত্যি তুমি কোনোদিন আমাকে ভালোবাসোনি। ওই লিলি মেয়েটার কথা ভেবেছ সারাক্ষণ। তখনও জানতাম, এখনও জানি, কিন্তু নিজেকে নিজে ভোলাবার চেষ্টা করে এসেছি আমি বরাবর। আমার সৌন্দর্য তোমাকে আকর্ষণ করে রেখেছিল বহুদিন। তোমার প্রতি বরাবরই সৎ ছিলাম, সেটাও একটা ব্যাপার। এসব কারণে 1-2 বার তোমার মনে হয়েছে বুঝি আমাকে সত্যিই ভালোবাসো। এখন আমার কি মনে হয় জানো? মনে হয় সেই মন্দিরে যদি আর 1 ঘন্টা পর আসতো টিউলেরা, তাহলে সব দিক দিয়ে ভালো হতো। সেদিন তোমার পাশে মরে গেলে আজ এত কিছু ঘটতে পারত না। বেঁচে গেলাম আমরা। অবস্থা এমন দাঁড়ালো যে আমাকে বিয়ে না করে আর কোনো উপায় থাকলো না তোমার। তবে বিয়ের শপথ তুমি রক্ষা করেছ অক্ষরে অক্ষরে, আর কারো দিকে চাওনি কোনোদিন চোখ তুলে। কিন্তু কাকে বিয়ে করেছ সেটাই তোমার জানা ছিল না। আমাকে সুন্দরী, সৎ, মিষ্টি, প্রেমময়ী জেনেছ তুমি। সেটা ভুল জেনেছ তা বলি না, কিন্তু আমার আসল পরিচয় জানতে পারোনি কোনোদিন। আমি যে আমার পূর্বপুরুষদের মতোই হিংস্র, আদিম, জঙ্গলি রয়ে গেছি, সে কথা ধারণা করতে পারোনি কখনো। তোমার ঈশ্বরের উপর ভক্তি ও বিশ্বাস আনার চেষ্টা করেছি আমি অনেক, কিন্তু ব্যর্থ হয়েছি। ভিতরে ভেতরে আমি নিজের ধর্মই পালন করে এসেছি চিরকাল। এর বহিঃপ্রকাশ দেখেছ তুমি সেদিন মন্দিরে। যুগে যুগে বিপদ ও সর্বনাশের মুহূর্তে আমরা যা করে এসেছি, তাই করেছি সেদিন আমরা অটমির মহিলারা। যেহেতু কোনোদিন গভীরভাবে তাকাওনি তুমি আমার দিকে, সেহেতু এতদিনের সাহচর্যও জানতে পারোনি সেই আদিম অসভ্য রক্তই বইছে আমার ধমনীতে। পূর্বপুরুষদের প্রভাব কাটিয়ে তোমাদের মতো সভ্য হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। হঠাৎ সে রাতে চিনে ফেলেছ তুমি আমাকে। তোমার সন্তান ধারণ করেছি গর্ভে আমি। তাদেরকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছ, কিন্তু সেটা আমার কারণে নয়, ওদেরই কারণে। তুমি যে আমাদের চালচলন, রীতিনীতি, প্রথা ঘৃণা করো, সেটা বহুবারই প্রকাশ পেয়েছে তোমার কথায়, ব্যবহারে। আমার প্রতি তোমার যে আকর্ষণ ছিল, সেটাও ভেঙে খান খান হয়ে গেছে
আমাকে নরবলিতে অংশগ্রহণ করতে দেখে। তাহলে আর কি বাকি থাকল? যে সন্তানের বন্ধনে বাঁধা ছিলাম আমরা, একে একে শেষ হয়ে গেল ওরা। ওদের কেউই আর বাঁচেনি। আমার প্রতি ওদের খাতিরে তোমার যেটুকু আকর্ষণ ছিল শেষ হয়ে গেল সেটুকু। কোনো বন্ধন নেই আজ আমাদের। তাই মুক্তি নিতে চাই আমি। না না, চুপ করো, আমাকে বলতে দাও টিউলে। আমার হাতে আর বেশি সময় নেই। তুমি যখন বললে স্বামী বলে ডেকো না তুমি আর আমাকে, আমি বুঝলাম সব শেষ হয়ে গেছে। তোমার কথা মান্য করেছি আমি। আলাদা হয়ে গেছি। তুমি আর আমার স্বামী নও। শীঘ্রই আমিও তোমার স্ত্রী থাকব না। আমার কথাটা শেষ করতে দাও। এখন প্রচণ্ড শোকের সময়। তোমার হয়তো মনে হচ্ছে জীবনের সব হাসি আনন্দ শেষ হয়ে গেছে তোমার। আসলে কিন্তু তা নয়। মাঝ বয়স মাত্র শুরু হয়েছে তোমার। এই অভিশপ্ত দেশ ছেড়ে চলে যাবে তুমি। এখানকার সব স্মৃতি ধুলোর মতো ঝেড়ে ফেললেই বুঝতে পারবে আবার নতুন জীবন ফিরে পেয়েছ। দেশে ফিরে গেলে পেয়ে যাবে তোমার স্বপ্নের সেই মেয়েকে, এত বছর ধরে যে তোমার জন্য অপেক্ষা করেছে। বহু দূর দেশের কোন এক অসভ্য জঙ্গলি মেয়ের স্মৃতি হয়তো কখনো সম্পূর্ণ মুছে যাবে না, তবে ঝাপসা হয়ে যাবে অনেকখানি। শুধু কোনোদিন ভুলতে পারবে না তোমার সন্তানদের। ওদের স্মৃতি তোমার সঙ্গে একদিন কবর পর্যন্ত যাবে। আর ওদের মা হিসেবে আমারও কিছুটা যাবে ওদের সঙ্গে। এটুকু থেকে আমাকে কোনোদিন বঞ্চিত করতে পারবে না লিলি মেয়েটা। দিনের পর দিন, রাতের পর রাত লক্ষ্য করেছি তোমাকে। দেখেছি হারিয়ে যাওয়া মেয়েটির প্রতি তোমার কি দুর্বার আকর্ষণ। দেশের মাটিতে ফেরার জন্যে তোমার কি ব্যাকুলতা। আর কোনো বাধা থাকছে না। এবার তুমি ফিরে পাবে তোমার হারানো সব কিছু। আমার কথা প্রায় শেষ। একটু পরেই বিদায় নেব আমি। একটা অনুরোধ, আমার উপর রাগ করে থেকো না। আমি তোমাকে ভালোবেসেছি, এখনো বাসি, হয়তো মরণের ওপারে গিয়েও বাসব, কিন্তু স্বামী বলে ডাকতে পারব না, কারণ তুমি বারণ করেছ। মাঝে মাঝে মনে হয় অর্থহীন বৃথা একটা জীবন কাটিয়ে গেলাম এই পৃথিবীতে, কিছুই পেলাম না। হারাতে হারাতে সবই হারিয়ে ফেললাম। নিজের বলতে কিছুই আর থাকলো না আমার, না স্বামীর ভালোবাসা, না সন্তানদের। তবে তোমাকে পেয়েছিলাম, সেজন্য আমি সুখী টিউলে। ফিরে গিয়ে তুমি লিলিকে পাবে, তুমিও সুখী হবে। এবার তাহলে বিদায়। চোখ বুজে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম অটমের কথা। ওর গলার স্বর কমতে কমতে একসময় মিলিয়ে গেল। ভোর হয়ে এসেছে তখন। চোখ মেলে আবছাভাবে দেখতে পেলাম বিছানার পাশে একটা চেয়ারে বসে আছে অটমি। হাত দুটো ঝুলে আছে নিচের দিকে, মাথাটা হেলে রয়েছে চেয়ারের পিঠে। ধড়মড় করে উঠে গিয়ে ওর মুখের দিকে চাইলাম। সাদা হয়ে গেছে মুখটা, কপাল ঠান্ডা। নাকের নিচে আঙুল রেখে দেখলাম শ্বাস নেই। হাত ধরলাম ওর, ঠান্ডা। ভুরুতে চুমু দিলাম, সাড়া নেই। ঘরে রোদ এসে পড়ল। সেই আলোয় দেখলাম মারা গেছে অটমি। বিষ খেয়েছিল কথা শুরুর আগেই। ওর মুখের দিকে চেয়ে বসে রইলাম। মনে পড়ল সম্রাট মন্টেজুমার সভায় প্রথম দেখা ওর হাসি খুশি চেহারাটা। বলির পাথরে আমার পাশে শোয়ার সময় ওর চোখের দৃষ্টি। সম্রাট কুইটলাহুয়া যখন আমাকে খুন করতে বদ্ধপরিকর, তখন ওর অবাধ্য কথাগুলো পরিষ্কার শুনতে পেলাম। ডুকরে ডুকরে কাঁদছে ও আমাদের প্রথম সন্তানের মৃত্যুর পর। তারপর দেখতে পেলাম আমাকে বাঁচাবার জন্য তলোয়ার তুলেছে ও, লাস্কালার লোকটার ঘাড়ে কোপ মারবে বলে। কি না করেছে মেয়েটা আমার জন্য! পূর্বপুরুষদের ধর্মবিশ্বাস ছাড়তে পারেনি বলে আমার ধমক খেয়ে চলে গেল অভিমান ভরে। হ্যাঁ,
আমার প্রথম প্রেম আমি ভুলতে পারিনি, এটা সত্যি, কিন্তু ওকে ভালোবাসিনি এই কথা অটমি ঠিক বলেনি। ওর মৃত্যুর পর আরো বেশি করে বুঝতে পারছি আমার হৃদয়ের কতখানি দখল করে নিয়েছিল ও। অনেকক্ষণ পরে উঠলাম আমি, লোকজন ডেকে লাশের ব্যবস্থা করব বলে। মনে হলো কি যেন দুলে উঠল আমার গলার কাছে। হাত দিয়ে দেখলাম ওর সেই মহামূল্য পান্নার মালা, যেটা আমাকে দিয়েছিল গুয়াটেমোক, আমি দিয়েছিলাম অটমিকে। ঘুমের মধ্যে কখন ও ওটা আমার গলায় পরিয়ে দিয়েছিল টের পাইনি। মালার সঙ্গে ওর মাথার একগোছা চুলও পেলাম। ওগুলো আমার সঙ্গে যাবে আমার কবরে। ওদের পারিবারিক গোরস্থানে কবর দিলাম অটমিকে। দুদিন পর বার্নাল ডায়াজের সঙ্গে রওনা দিলাম মেক্সিকোর পথে। গিরিপথে ঢুকবার মুখে এসে পেছন ফিরে চাইলাম। সিটি অফ পাইন্সের ধ্বংসস্তূপের দিকে দেখলাম। যৌবনের এতগুলো বছর কাটিয়েছি এখানে। যা যা ভালোবেসেছিলাম সব রেখে যাচ্ছি মাটির নিচে। অনেকক্ষণ একদৃষ্টে চেয়ে রইলাম শহরটার দিকে। মৃত্যু পথযাত্রী যেভাবে দেখে তার অতীত। কাঁধে ক্যাপ্টেন ডায়াজের হাত পড়তেই চমকে পাশ ফিরলাম আমি। তুমি তো একেবারে একা হয়ে গেলে কমরেড, বলল ডায়াজ সহানুভূতির সুরে। কি করবে ভাবছ? মৃত্যু ছাড়া আর কিছু ভাবতে পারছি না। ওসব কথা মাথাতেও এনো না। তোমার বয়স তো মাত্র 40। আমার 50 পেরিয়ে গেছে, তাও তো মরার কথা ভাবি না। ইংল্যান্ডে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না? ছিল। ওরকম শান্ত জায়গায় মানুষ অনেকদিন বাঁচে। ওদের খুঁজে বের করা উচিত তোমার। আমি তোমাকে স্পেন পর্যন্ত যাবার ব্যবস্থা করে দিতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ বার্নাল, তোমার সাহায্য আমার হয়তো লাগবে। মেক্সিকো পৌঁছে অবাক হয়ে গেলাম। সেই টেনকটিটলানের ছিটে ফোটা চিহ্ন এখানে ওখানে পাওয়া গেলেও নগরীকে সম্পূর্ণভাবে নতুন করে গড়ে তুলেছে কর্টেস। প্রধান মন্দিরটা ভেঙে গির্জা উঠেছে এখানে সেখানে। মানুষজন আমূল বদলে গেছে। আগে যারা ছিল স্বাধীন যোদ্ধা, এখন তারা স্প্যানিয়ার্ডদের কৃতদাস। মেক্সিকোতে আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল ডায়াজ। কেউ আমাকে উত্ত্যক্ত করল না। সাধারণ ক্ষমার মর্যাদা রক্ষা করল তারা। তাছাড়া আমার মতো নিঃস্ব রিক্ত মানুষের পেছনে কেউ লাগতেই বা যাবে কেন? 10 দিন থাকলাম আমি মেক্সিকোতে। ঘুরে ঘুরে দেখলাম স্মৃতিমাখা পরিচিত সব জায়গা। চ্যাপলটেপেক পাহাড়ের উপর উঠলাম, যেখানে মন্টেজোমার সেই প্রমোদ প্রাসাদ ছিল, যেখানে প্রথম পরিচয় হয় অটমির সঙ্গে। কয়েকটা প্রাচীন সেডার গাছ ছাড়া আর কিছুই আর অবশিষ্ট নেই এখন। 8ম দিনে হঠাৎ রাস্তায় আমার পথ আটকাল একজন ইন্ডিয়ান। বলল এক পুরনো বন্ধু নাকি দেখা করতে চায় আমার সঙ্গে। পুরনো বন্ধু কে হতে পারে ভাবতে ভাবতে পিছু নিলাম লোকটার। নতুন একটা রাস্তার ধারে পাথরে তৈরি সুন্দর এক বাড়িতে নিয়ে এলো ও। আধো অন্ধকার একটা কামরায় বসে পুরনো বন্ধুর অপেক্ষা করছি। এমন সময় মিষ্টি একটা পরিচিত নারীকণ্ঠ ভেসে এলো। অ্যাজটেকে জানতে চাইল, কেমন আছো টিউলে? চোখ তুলে দেখলাম দরজায় এসে দাঁড়িয়েছে স্প্যানিশ ঢঙে পোশাক পরা ইন্ডিয়ান এক রমণী। সুন্দরী, কিন্তু খুবই রোগা ও দুর্বল মনে হল। মেরিনাকে চিনতে পারছ না টিউলে? তোমাকেও হঠাৎ কোথাও দেখলে আমি চিনতে পারতাম কিনা সন্দেহ। সময় আর দুঃখ দুর্দশা বদলে দিয়েছে আমাদের চেহারা। উঠে দাঁড়িয়ে ওর হাতের পিঠে চুমু দিলাম। কর্টেস কোথায়? সহজ কণ্ঠে জিজ্ঞেস করলাম। নামটা শুনেই সারা শরীর কাঁপতে শুরু করল মেরিনার। স্পেনে। ওর বিরুদ্ধে মামলার জবাবদিহি করছে। ওখানে আরেকটা মেয়েকে বিয়ে করেছে ও টিউলে। অনেক আগেই ও আমাকে ডন হুয়ান জারামিলো নামে একজনের সঙ্গে বিয়ে দিয়ে ওর কর্তব্য সম্পাদন করেছে। যাবার সময় প্রচুর টাকা পয়সা দিয়ে গেছে আমাকে, যার ফলে এই লোক
কটেজের পরিত্যক্ত উপপত্নীকে স্ত্রী হিসেবে নিতে আপত্তি করেনি। কথা শেষ করেই ঝরঝর করে কেঁদে উঠল। বুঝলাম উদ্দেশ্য পূরণ হয়ে যেতেই কিছু টাকা পয়সা ধরিয়ে দিয়ে বিদায় করে দিয়েছে মেয়েটাকে কটেজ। ওর ভালোবাসার সামান্যতম দামও দেয়নি। অনেক কাঁদাকাটি করেও কোনো ফল হয়নি। 2 ঘন্টার মতো গল্প করলাম আমরা। ওর সব কথা শুনলাম। ও প্রশ্ন করে করে আমার কথা শুনল। মেয়েটার মনটা সত্যিই ভালো। আমার কথা শুনে চোখ দিয়ে জল ঝরল ওর। সত্যি এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। 2বার প্রাণ বাঁচিয়েছে আমার। ওর যত দোষী থাকুক, মানুষ ওকে বিশ্বাসঘাতিনী, দেশদ্রোহী যাই বলুক না কেন, আমার অন্তরে চিরকাল ও থাকবে একজন ভালো সৎ বন্ধু হিসেবে। মেরিনের সঙ্গে দেখা হওয়ার পরদিনই সকালে ক্যাপ্টেন ডায়াজ জানালো তার এক বন্ধুর কারাক 10 দিনের মধ্যে ভেরা ক্রুজ ছেড়ে যাবে ক্যাডিজের উদ্দেশ্যে। আমাকে প্যাসেঞ্জার হিসেবে নিতে রাজি হয়েছে। ইচ্ছে করলেই আমি এখন দেশের পথে রওনা হতে পারি। একটু ভেবে রাজি হয়ে গেলাম। সেই রাতেই ক্যাপ্টেন ডায়াজের কাছ থেকে বিদায় নিয়ে কয়েকজন বণিকের সঙ্গে রওনা হলাম ভেরা ক্রুজের উদ্দেশ্যে। 7 দিন পর ওখানে পৌঁছে ডায়াজের সুপারিশপত্র দেখাতেই বিনা প্রশ্নে টিকিট দেয়া হলো আমাকে। 3 দিন পর সুবাতাস পেয়ে পাল তুলে রওনা হয়ে গেল কারাক। কয়েক ঘন্টার মধ্যেই মুছে গেল অ্যানাহুয়াকের তীর রেখা। তবে ভলকান ওরিজাবার চূড়াটা দেখা গেল আরও বেশ কিছুক্ষণ। তারপর একসময় সব চিহ্ন মুছে গেল অ্যানাহুয়াকের, যেখানে এতগুলো বছর কাটিয়ে গেলাম আমি কত না ঘটনার মধ্য দিয়ে। ঠিক 10 সপ্তাহ পরে কারাক ক্যাডিজে পৌঁছাল। ওখানে 2 দিনের বেশি অপেক্ষা করতে হলো না। লন্ডনগামী একটা ইংলিশ জাহাজ পেয়ে গেলাম। টিকিট কিনে উঠে পড়লাম ওটায়। টিকিট কেনার জন্য অবশ্য সেই পান্নার নেকলেসের সবচেয়ে ছোট পাথরটা বিক্রি করে দিতে হলো। যা আশা করেছিলাম তার চেয়ে বহুগুণ বেশি দাম পেলাম। জাহাজের টিকিট, ভালো জামা কাপড় ইত্যাদি কেনার পরও প্রচুর স্বর্ণমুদ্রা রয়ে গেল হাতে। জুনের 12 তারিখে পৌঁছলাম লন্ডনে। ইংল্যান্ডের মাটিতে পা দিয়েই কৃতজ্ঞতা প্রকাশ করলাম ঈশ্বরের কাছে। এত বিপদ, এত দুঃখ কষ্ট পেরিয়ে কোনোদিন দেশে ফিরতে পারবো ভাবিনি। ওখানে সরাইখানার মালিকের সহযোগিতায় একটা ভালো ঘোড়া কিনে পরদিন খুব ভোরে উঠে ইপসুইচ রোড ধরে এগোলাম বাড়ির পথে। সেই সকালেই আমার জীবনের শেষ দুর্ঘটনা ঘটল। মনের আনন্দে চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে চলেছি। বুক ভরে নিচ্ছি জুনের মিষ্টি হাওয়া। এমনি সময় এক ছিনতাইকারী ঝোপের আড়াল থেকে গুলি করল আমার দিকে। পিস্তলের গুলিটা আমার টুপি ছিদ্র করে চাঁদি ছুঁয়ে বেরিয়ে গেল। আমি কিছু করে উঠবার আগেই লাফিয়ে উঠে দৌড়ে পালিয়ে গেল লোকটা। সারাদিন চললাম ঘোড়ার পিঠে চড়ে। রাতটা এক সরাইখানায় বিশ্রাম নিয়ে পরদিন আবার ছুটালাম ঘোড়া। সেই দিনই সন্ধ্যা 7:30টায় উঠে এলাম সেই ছোট্ট পাহাড়ের মাথায়। বাবার সঙ্গে ইয়ারমাথ যাবার সময় যেখান থেকে শেষবারের মতো পেছন ফিরে তাকিয়েছিলাম আমার প্রিয় জন্মভূমির দিকে। নিচে দেখতে পাচ্ছি বাড়িঘরের ছাদের লাল টালি, ডাইনে ডিচিংহামের বিশাল সেই ওক গাছগুলো, আর তার ফাঁক দিয়ে সেন্ট মেরি গির্জার উঁচু টাওয়ার। ওইতে দেখা যাচ্ছে ওয়েভেনির ছোট্ট নদীটা তেমনি এঁকে বেঁকে চলেছে এখনো। পরিষ্কার দেখতে পাচ্ছি সামনে বিছিয়ে রয়েছে সবুজ ঘাসে ছাওয়া বিস্তীর্ণ মাঠ। তার ওপাশে জলাভূমির ঝোপে ঝাড়ে ফুটে আছে বুনো ফুল। যেমন ছিল ঠিক তেমনি রয়েছে সব। কেবল আমারই মধ্যে ঘটে গেছে বিরাট পরিবর্তন। 20 বছর আগে যে ছেলেটি এই পাহাড়ে ডিঙিয়ে চলে গিয়েছিল দেশ ছেড়ে, আমি কি এখনো সেই আছি? ভাবছি 20টা বছর অনেক দীর্ঘ সময়। কত মানুষ মরে গেছে, কতজন সরে গেছে অন্যত্র। পরিচিত কাউকে পাবো তো আমি ওখানে? 20 বছরে এখানেও কি 1000টা ঘটনা ঘটেনি? আর লিলি, ও কি বেঁচে আছে? বিয়ে করেছে কাউকে? আবার এগোলাম।
ওয়েইংফোর্ড মিলের পাশের রাস্তা ধরে বাঙ্গেকে বামে রেখে ছোট ছোট নালা পেরিয়ে যাচ্ছি। 10 মিনিটেই পৌঁছে গেলাম ঘোড়ায় চলা পথের মুখে। আর আধ মাইল গেলেই ডিচিংহামের সেই লজ, যেখানে জন্ম আমার। লজের গেটের কাছে একটা লোককে দেখেই চিনতে পারলাম। এই সেই আধা পাগলা হাবা বিলি মিন্স, যে আমার বেঁধে রাখা ডিগার্সিয়ার বাঁধন খুলে দিয়েছিল মানবতার খাতিরে। বুড়ো হয়ে গেছে, পাকা চুল নেমে এসেছে পিঠের কাছে, জর্জর হয়ে গেছে গালের চামড়া, ছেঁড়া নোংরা পোশাক পরে আছে। তারপরেও এতদিনের চেনা একজন লোক দেখে ওকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো আমার। আমাকে দেখে লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলো গেট খুলে দিতে, সেই সঙ্গে একটা হাতও পেতে রেখেছে কিছু ভিক্ষে পাওয়ার আশায়। এখানে কি উইংফিল্ড নামে কেউ থাকে? সামনের পথটা আঙুল দিয়ে দেখিয়ে জিজ্ঞেস করলাম ওকে। মিস্টার উইংফিল্ড স্যার? কোনজনকে খুঁজছেন? কপাল কুঁচকে গেছে ওর চিন্তায়। বুড়ো ভদ্রলোক তো মারা গেছেন কবে? অন্তত 20 বছর তো হবেই। ওই গির্জার গোরস্থানে ওর কবর খোঁড়ায় সাহায্য করেছিলাম আমি। তার স্ত্রীর পাশেই কবর দেওয়া হয়েছে, ওই যে যাকে খুন করেছিল এক বিদেশি লোক। আর আরেকজনের নাম জেফ্রি, ইনিও উইংফিল্ড। তার কি খবর? জিজ্ঞেস করলাম। তিনিও মারা গেছেন, মদ খেতে খেতেই শেষ। তা 12-14 বছর তো হবেই। আরেকজন উইংফিল্ড ছিলেন, টমাস। তিনি মরেছেন সাগরে ডুবে। সবাই মারা গেছে, ওদের কেউ বেঁচে নেই। ওকে কিছু পয়সা দিয়ে এগিয়ে গেলাম। ভাবলাম কেউ বেঁচে যখন নেই, লিলি কি আর আছে? যদি থাকেও, জাহাজডুবির খবর এসে যখন পৌঁছেছিল তখন নিশ্চয়ই বিয়ে থা করে ঘর সংসার করছে এখন। এত সুন্দরী একটা মেয়ের পানিপ্রার্থীর নিশ্চয়ই অভাব হয়নি। লজের সামনে গিয়ে দাঁড়ালাম। এ আমার নিজের বাড়ি, কিছুই বদলায়নি দেখছি। শুধু আইভি লতাগুলো বাড়তে বাড়তে ঢালু ছাতে উঠে পড়েছে। বেশ ছিমছামি লাগছে বাড়িটা বাইরে থেকে। চিমনি দিয়ে ধোঁয়া উঠতে দেখছি, তবে গেটে তালা লাগানো। বাড়িটা ডান পাশে রেখে আস্তাবলের দিকে এগোলাম। জানি বাড়ির পেছনে পাহাড়ের ধারে বাগানের এক পাশে ওটা, কিন্তু এদিকের গেটেও দেখলাম তালা লাগানো। ঘোড়া থেকে নামলাম, বুঝতে পারছি না কি করব। দ্বিধা দ্বন্দ্ব ভয় আমাকে এমনভাবে কাবু করে ফেলেছে যে ঘোলা হয়ে গেছে মাথাটা। ঘুরে ফিরে ঘাস খাওয়ার জন্যে ঘোড়াটাকে এখানেই ছেড়ে দিয়ে গির্জার রাস্তা ধরে হাঁটছি পায়চারির ভঙ্গিতে। আর তাকাচ্ছি পাহাড়ের মাথার দিকে, যেন এক্ষুনি কেউ নেমে আসবে ওখান থেকে। জানি না কে থাকে এখন এই লজে, বেঁচে আছে তো? সবই তো গেছে আমার, লিলিও যদি চলে গিয়ে থাকে। দুঃখে কষ্টে চুরমার হয়ে গেছি প্রভু, দয়া করে আর মেরো না আমাকে। পায়চারি করতে করতে প্রার্থনা করছি, অপেক্ষা করছি বাড়ির ভেতর বা বাইরে কারো সাড়া পাওয়া যায় কিনা। পশ্চিম আকাশে গোধূলির যেটুকু আলো ছিল তাও নিভে গেল। এমন সময় মিষ্টি গান ভেসে এলো নাইটেঙ্গেলের। আহা, কতদিন শুনিনি এই গান। না, ভুল বললাম। বহু বছর আগে টিজগাট হিসেবে আমার শেষ দিন মন্টেজুমার প্রাসাদের সোনার খাটে শুয়ে শুনেছিলাম এই মিষ্টি মধুর সুর আমার স্বপ্নে। আজও হাওয়া পেয়ে ফিসফিস করে কি সব বলছে যেন গাছের পাতাগুলো। আমাদের ফল বাগানের সুগন্ধ নাকে এলো। ঠিক এই সুগন্ধ পেয়েছিলাম সেদিন, আজকে যেমন আসছে। সেদিনকার এই চাঁদটাই শুধু নই, কেমন একটা স্বপ্নের ঘোরে চলে গেলাম আমি। এমনি সময় ওক গাছের মাথার উপর দিয়ে উঁকি দিল মস্ত বড় চাঁদ। দেখলাম চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ডিচিংহামের মাঠ ঘাট, ঝিলমিল করছে নদী। আরও কিছুটা এগিয়ে গেলাম। পাহাড়ের ওপাশ থেকে মেয়েলি গলা শুনে কান পাতলাম। দুঃখের গান গাইছে কে যেন। গানের কথাগুলো শুনে কেমন যে লেগে উঠল বুকের ভেতরটা। হঠাৎ চমক ভাঙল আমার। সত্যি পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে কেউ গান গাইতে গাইতে। অনেক কাছে চলে এসেছে মেয়েটা। ওর মুখে চাঁদের আলো পড়তেই চিনতে পারলাম মুহূর্তে।
সাদা কাপড় পরে আছে লিলি বোজার্ড। হঠাৎ ছায়ার মধ্যে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে গান থামিয়ে থমকে দাঁড়ালো লিলি। পালাবার জন্যে ঘুরতে গিয়েও আমার দিকে এগিয়ে এলো কয়েক পা। নিচু মিষ্টি গলায় জিজ্ঞেস করল, কে ওখানে অন্ধকারে? জন তুমি? এই কথা শুনে ভয়ে আমার জিভ শুকিয়ে গেল। কে এই জন? নিশ্চয়ই লিলি বিয়ে করেছে। জনটা হচ্ছে তার স্বামী। চট করে সিদ্ধান্ত নিলাম নিশ্চিত না হয়ে নিজের পরিচয় দেব না। যদি ওকে পেয়েও হারিয়ে থাকি, নীরবে সরে যাব কোথাও দূরে। ছায়ার মধ্যেই থাকলাম, চাঁদের আলো যাতে আমার মুখে না পড়ে সে ব্যাপারে সতর্ক। এক পা এগিয়ে স্প্যানিশ কায়দায় কুর্নিশ করে সম্মান জানালাম। তারপর গলার স্বর বিকৃত করে স্প্যানিশ টানে ভাঙা ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করলাম, ম্যাডাম, আমি কি অতীত দিনে যাকে সেনিয়রা লিলি বোজার্ড বলে ডাকা হতো তার সঙ্গে কথা বলছি? হ্যাঁ, ওটাই আমার নাম ছিল। আমার কাছে আপনার কি দরকার স্যার? বুকের ভেতরটা ভয়ে কাঁপছে, তবু সাহসে ভর করে বললাম, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে মাফ করবেন, আর একটা প্রশ্ন করতে চাই। আপনি কি এখনো ওই নামেই পরিচিত? হ্যাঁ, এখনো। আমি বিবাহিত নই। আমার মনে হলো দুলে উঠল আমার চারপাশটা, কিন্তু আমি জানি না আমার স্মৃতি ও আজও ধরে রেখেছে কিনা, আজও আমাকে ভালোবাসে কিনা। সেনিয়রা, আমি একজন স্প্যানিয়ার্ড। কর্টেস যখন মেক্সিকো আক্রমণ করে আমিও ছিলাম সেখানে। সেই যুদ্ধের কথা হয়তো শুনে থাকবেন আপনি। মাথা ঝাঁকালো লিলি। আমি বলে চললাম, ওই যুদ্ধের সময় আমার সঙ্গে টিউলে নামের এক লোকের দেখা হয়। এটা অবশ্য তার আসল নাম নয়। বছর দুয়েক আগে মৃত্যুশয্যায় শুয়ে লোকটা আপনার সম্পর্কে আমাকে কয়েকটা কথা বলছিলে। কি নাম তার? টমাস উইংফিল্ড। নামটা শোনা মাত্র এমনভাবে কেঁদে উঠল লিলি যে ঘাবড়ে গেলাম। পড়েই যাচ্ছিল, চট করে একটা গাছের ডাল ধরে পতন ঠেকাল। বেশ কিছুক্ষণ লাগলো ওর নিজেকে সামলে নিতে। আমি শুনেছিলাম 18 বছর আগেই মারা গেছে ও জাহাজ ডুবিতে। হ্যাঁ, জাহাজ সত্যি ডুবেছিল সেনিয়রা, কিন্তু কোনো মতে প্রাণ নিয়ে তীরে উঠেও ধরা পড়েছিল ইন্ডিয়ানদের হাতে। ওরা ওকে ধরে নিয়ে গিয়ে দেবতার সম্মান দেয় এবং রাজার মেয়ের সঙ্গে ওকে বিয়ে দেয়। এই পর্যন্ত বলে আমি থামলাম। শিউরে উঠল লিলি কথাটা শুনে, তারপর শীতল কণ্ঠে বলল, বলুন, আমি শুনছি। আমার বন্ধু টিউলে যুদ্ধে ইন্ডিয়ানদের পক্ষ নিয়ে লড়েছিল। রাজকুমারীর স্বামী হিসেবে এছাড়া আর কোনো উপায় ছিল না তার। বহু বছর বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে স্প্যানিয়ার্ডদের বিরুদ্ধে। অবশেষে যে শহর রক্ষার দায়িত্বে সে ছিল সেটার পতন হয় এবং তার শেষ ছেলেটিও খুন হয়ে যায়। তার স্ত্রী আত্মহত্যা করে, সে নিজে বন্দী হয় আমাদের হাতে এবং মারা পড়ে। দুঃখের কাহিনী সেটা স্যার, বলল লিলি। হাসতে চেষ্টা করল, কিন্তু শোনালো কান্নার মতো। খুবই দুঃখের কাহিনী সেনিয়রা, তবে কাহিনীটা এখন শেষ হয়নি। মৃত্যুশয্যায় আমার বন্ধু আমাকে জানান তরুণ বয়সে সে একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। তার নামটা আমার জানা আছে। তারপর ও বলেছে সেই প্রিন্সেসকে শুধু বিয়েই নয়, ভালোবেসেছিল, কারণ তার জন্য অনেক কিছু করেছিল মেয়েটা। বহুবার তার প্রাণ বাঁচিয়েছে, এমনকি নরবলির পাথরেও শুয়েছিল তার সঙ্গে স্বেচ্ছায় আত্মদান করবে বলে। তারপরেও তার বাগদত্তা মেয়েটিকে সে জীবনে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। মৃত্যুর আগে সে আমাকে অনুরোধ করেছে আমি ইউরোপে ফিরে গেলে যেন সেই মেয়েটিকে খুঁজে বার করি। যদি সে এখনো বেঁচে থাকে তাকে যেন একটি বার্তা পৌঁছে দেই, সেই সঙ্গে তার শেষ অনুরোধটা যেন তার হয়ে তাকে জানিয়ে দিই। কি বার্তা? কিসের অনুরোধ? ফিসফিস করে জানতে চাইল লিলি। বার্তা এই যে আগে যেমন ভালোবেসেছিল, মৃত্যুর মুহূর্তেও সে তাকে ঠিক তেমনই ভালোবেসে গেছে। আর অনুরোধ, নতমস্তকে সে ক্ষমা প্রার্থনা করছে শপথ রক্ষা করতে না পারায়, যে শপথ সে করেছিল ডিচিংহাম হলের বীজ গাছের নিচে দাঁড়িয়ে। এই সম্পর্কে আপনি কতটুকু জানেন স্যার? যতটুকু আমাকে বলেছে সেনিয়রা।
আপনাদের বন্ধুত্ব খুবই ঘনিষ্ঠ ছিল মনে হচ্ছে, আর আপনার স্মরণশক্তিও প্রখর। ও যা করেছে, বিচিত্র পরিবেশে অদ্ভুত পরিস্থিতিতে সেসবকে বাধ্য হয়ে করতে হয়েছে সেনিয়রা। ওর শেষ প্রার্থনা এই জীবনে হলো না যখন, ক্ষমা পেলে এবং মেয়েটি যদি এখনও তাকে চায়, পরপারে সে তাকে দেওয়া শপথ রক্ষা করবার আপ্রাণ চেষ্টা করবে। কাজেই সে ক্ষমা পেল কিনা সেটি যেন মেয়েটি বার্তাবাহককে জানিয়ে দেয়। এই ক্ষমা বা প্রার্থনা মঞ্জুর হলে একজন মৃত মানুষের তাতে কী লাভ জানতে চাইল লিলি। অন্ধকারের চোখ জেলে দেখতে চেষ্টা করছে আমার চেহারা। আর তাছাড়া সেই মৃত মানুষটি মেয়েটির কথা জানবে কি করে? কি করে মেয়েটির কথা পৌঁছাবেন তার কাছে? সেটা আমি জানি না সেনিয়রা, আমতামতা করে বললাম। হয়তো আশেপাশেই কোথাও রয়েছে তার আত্মা, জবাব দিলে জেনে যাবে। তাছাড়া কি করে জানবো আপনি সত্যি তার বার্তাবাহক কিনা? আমরা জানতে পেরেছি বহু বছর আগেই সাগরে ডুবে মারা গেছে টমাস উইংফিল্ড। আপনি যে ইন্ডিয়ান প্রিন্সেসের গল্প শোনাচ্ছেন তার সত্যতা কতখানি কি করে বুঝব? এমন কিছু কি আছে আপনার কাছে যা দেখে আপনার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়? আছে সেনিয়রা, তবে এত কম আলোয় সেটা দেখতে পাবেন না। তাহলে ঘরে চলুন, ওখানে বাতির আলোয় দেখা যাবে। একটু দাঁড়ান। এই বলে আস্তাবলের গেটের কাছে নিয়ে আবার জনকে ডাকল লিলি। বুড়ো এক লোক এগিয়ে এলো তালা খুলতে। একেও চিনলাম। আমার বাবার ফলের বাগানে কাজ করত। নিচু গলায় কিছু বলল লিলি ওকে, তারপর বাগানের পথ ধরে বাড়ির সামনের দিকে এগোল। কোমরে ঝোলানো একটা চাবি দিয়ে দরজা খুলল লিলি। আমাকে ইঙ্গিতে ঘরে ঢুকতে বলল। আগে আগে ঢুকলাম আমি। চিনি সবই, তাই বসার ঘরের সামনে উঁচু ডোরসিলে হোঁচট খাওয়ার ভয়ে একটু পা বেশি তুললাম। অন্ধকারেও ফায়ারপ্লেসের পাশে গিয়ে দাঁড়াতে কোনো অসুবিধে হল না। আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করল লিলি। আমার পেছন পেছন এসে ছোট্ট একটা মোমবাতি জ্বালালো, তারপর এমনভাবে রাখল সেটা মনে মনে খুশি হলাম হ্যাট খুললেও আমার চেহারা পরিষ্কার দেখতে পাবে না ও। এবার যদি কিছু মনে না করেন প্রমাণটা দেখান স্যার। আমার আঙুল থেকে ওর দেওয়া সেই আংটিটা খুলে এগিয়ে দিলাম আমি। ওটা নিয়ে আলোর সামনে গিয়ে বসল লিলি। মোমের আলোয় আমি দেখলাম সেই আগের মতোই সুন্দরী রয়েছে লিলি এই ৩৮ বছর বয়সেও। দেখলাম আংটিটা দেখার পরও নিজের উপর নিয়ন্ত্রণ রেখেছে ঠিকই, কিন্তু থরথর করে কাঁপছে ওর হাত। হ্যাঁ, চিনি আমি আংটিটা, বলল অনেকক্ষণ পর। আমার মায়ের ছিল এটা। বহু বছর আগে এক যুবককে দিয়েছিলাম আমার ভালোবাসার চিহ্ন হিসেবে। কথা দিয়েছিলাম ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আপনার কাহিনী সত্য বলে মেনে নিচ্ছি এবার। এটা এতদূর বয়ে এনেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ, যদিও কাহিনীটা বড়ই দুঃখের, খুবই দুঃখের। যাক, এই বাড়িতে আমি একা থাকি, কাজেই আপনাকে এখানে থাকতে বলতে পারছি না। কাছে পিঠে কোনো সরাইখানাও নেই। আপনাকে মাইলখানেক দূরে আমার ভাইয়ের বাড়িতে যেতে হতে পারে। জায়গাটা আপনি চিনতে না পারলে আমি আমার লোক দিতে পারি সঙ্গে। ওখানে আপনার মৃত বন্ধুর ছোট বোন মেরি বোজার্ড আপনাকে যথেষ্ট আদর আপ্যায়ন করবে বলেই আমার বিশ্বাস। আর আপনার মুখ থেকে তার ভাইয়ের বিস্ময়কর অভিযানের কথা শুনতে ওর ভালোও লাগবে। মাথা ঝুঁকিয়ে বাও করলাম। তার আগে সেনিয়রা আমার বন্ধুর প্রশ্নের উত্তরটা জানিয়ে দিলে ভালো হতো। মরা মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তবু সেনিয়রা, মরা মানুষের শেষ খেয়াল। আংটির ভেতর কি লেখা রয়েছে বলুন তো? অন্তরে অন্তর, দূরত্ব যদি বা দুস্তর। বলেই জিভে কামড় দিতে ইচ্ছে হলো আমার। তাহলে সেটাও জানা আছে আপনার? অনেকদিন ধরে এটা আপনার হাতে রয়েছে মনে হচ্ছে। এবার তাহলে উত্তরটা জেনে নিন। দূরত্ব যদিও দুস্তর ছিল, এই আংটি যার হাতে ছিল তার স্মৃতি ধরে রেখেছিলাম আমি। আর কারোর সঙ্গে বিয়েতে রাজি হইনি। কিন্তু দেখা যাচ্ছে অন্তরে অন্তর ছিল না। অসভ্য জঙ্গলি এক মেয়েকে বিয়ে করেছিল।
সে ঘরে বাচ্চা কাচ্চাও হয়েছে। কাজে আপনার মৃত বন্ধুর প্রার্থনার উত্তর হচ্ছে আমি তাকে অন্তর থেকে মাফ করে দিলাম, তবে সেই সঙ্গে আমার শপথ আমি ফিরিয়ে নিলাম। তার শপথ সে ভঙ্গ করেছে, অসম্মান করেছে আমাকে। এখন আমার একমাত্র চেষ্টা হবে সম্ভব হলে তাকে ভুলে যাওয়া। ওর হাত থেকে মেঝেতে পড়ে গেল আংটিটা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। মনটা ভেঙে গেছে, এখানেই তাহলে শেষ। এই জন্য অবশ্যকে দোষ দেওয়া যায় না, এক বিন্দুও না। কিন্তু আমাকেও কি দেওয়া যায়? লিলির কথা শেষ। একটা টুঁ শব্দ করলাম না। নিচু হয়ে ঝুঁকে পড়ে মেঝে থেকে কুড়িয়ে আংটিটা পড়লাম অনামিকায়। তারপর এগোলাম দরজার দিকে। একবার মনে হলো নিজের পরিচয় দিই। পরক্ষণেই বুঝতে পারলাম মৃত আমাকে যে ক্ষমা করতে পারছে না, জীবিত আমার সেখানে কোনো সুযোগই নেই। না, থাক, ওর কাছে আমি মরেই গেছি, মরেই থাকব। দরজা পেরিয়ে যখন চলে যাচ্ছি তখন লিলির কণ্ঠ ভেসে এলো পেছন থেকে, টমাস, যাচ্ছ যাও, কিন্তু তোমার টাকা পয়সা, জিনিসপত্র, সোনাদানা, জায়গা জমি আমার কাছে সব গচ্ছিত রাখা আছে, সেগুলো বুঝে নেবে না? অবাক হয়ে পেছনে ফিরলাম। ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছে লিলি, দুহাত দুপাশে ছড়ানো। বোকা কোথাকার, নিচু গলায় লিলি বলল, ভেবেছিলে অত সহজে ধোঁকা দিতে পারবে? হল গার্ডেনের বীচ গাছের কথা বলছো, অন্ধকারে ঠিক জায়গা মতো পা ফেলে বাঁক নিয়ে চলে আসছো একটা অপরিচিত বাড়ির ড্রয়িং রুমে। স্প্যানিশ এক যোদ্ধা গড়গড়িয়ে বলে দিচ্ছে আংটির ভেতরের লেখা এমন একজন প্রিয় মানুষের কণ্ঠে যে মারা গেছে বহু বছর আগে। শোনো, তোমার বন্ধুর শপথ ভঙ্গের অপরাধ আমি ক্ষমা করে দিচ্ছি, কারণ সে আমাকে মিথ্যে বলে ঠকাবার চেষ্টা করেনি। অদ্ভুত একটা দেশে গিয়ে পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছুই করতে হতে পারে মানুষকে। আমার প্রতি তার ভালোবাসার প্রমাণ যখন পেলাম, তখন এতটুকু বলতে পারি, এখন আমি ভালোবাসি তাকে। যদিও এখন সম্ভবত ভালোবাসার বয়সটা আর নেই আমার। অপেক্ষা করতে করতে কথা শেষ করতে পারল না লিলি, ডুকরে কেঁদে উঠল। দু পা এগিয়ে জড়িয়ে ধরলাম ওকে। চুমু দিলাম আমরা পরস্পরের ঠোঁটে, যেন বয়সটা এখনো আমাদের সেই 18-19। এবার আমার গল্প শেষ হয়ে এলো। বয়স হয়েছে অনেক, লেখালেখি এই বয়সে খুবই কষ্টের কাজ। লিখতে লিখতে এক এক সময় মনে হয়েছে, না, বাদ দিই, আমার দ্বারা হবে না। বেশ অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম আমরা। দুজনেরই মনে ভিড় করে আসছে হাজারো কথা, কিন্তু এই মধুর মুহূর্তটাকে নষ্ট করতে চাইলাম না কেউই। তারপর নীরবেই আমরা দুজন হাঁটুতে ভর দিয়ে পাশাপাশি বসলাম মেঝেতে। প্রাণ খুলে ধন্যবাদ দিলাম সৃষ্টিকর্তা প্রভুকে। আমরা প্রার্থনা থেকে উঠেই বাইরে কথাবার্তার আওয়াজ পেলাম। হুড়মুড় করে ঘরে এসে ঢুকল মোটাসোটা এক মহিলা, তার পেছনে সুবেশী এক ভদ্রলোক। আমার বোন মেরিকে চিনতে পারলাম তার স্বামী উইলফ্রেড বোজার্টকে দেখে। ওদের পেছন পেছনে এলো ওদের দুই দুরন্ত ছেলে মেয়ে, রোজার ও জোন। বোঝা গেল এতদিন পর আমি ফিরে এসেছি টের পেয়েই কাজের লোক জনকে দিয়ে খবর পাঠিয়েছিল লিলি ওদের। আমাকে চিনতে না পেরে হাঁ করে চেয়ে রইল মেরি আমার মুখের দিকে। জন গিয়ে বলেছে এমন একজন এসেছে লজে যাকে দেখে ওরা খুশি হবে, কিন্তু কে এই লোক? মেরি। খানিক চুপ করে থেকে বললাম, আমাকে চিনতে পারছিস না? আরে তাই তো, বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল মেরি। তারপর ঝাঁপিয়ে পড়ল আমার বুকে। মরা ভাইকে ফিরে পেয়ে আনন্দের কান্না। আর ওর স্বামী এত খুশি হয়েছে যে আমার হাত ধরে ঝাঁকাচ্ছে তো ঝাঁকাচ্ছেই। বাচ্চা দুটোকে কাছে ডেকে পরিচয় দিলাম নিজের। আমি তোমাদের সেই মামা যার কথা শুনেছ বহুদিন আগে জাহাজ ডুবি হয়ে মারা গেছে। ইতিমধ্যে আমার ঘোড়াটা ধরে আস্তা বলে ভরা হয়েছে। মেয়েরা ব্যস্ত হয়ে পড়ল সাপারের ব্যবস্থা করতে। 20 বছর পর বাড়িতে তৈরি ইংলিশ সাপার দারুণ লাগলো আমার জিভে। খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে
খবরাখবর আদান প্রদান করলাম আমরা। জানা গেল আমার পাঠানো টাকা পয়সা মালপত্র ঠিকমতোই পৌঁছেছিল এখানে। লিলির তত্ত্বাবধানে সম্পদের পরিমাণ বেড়েছে আরও অনেক। আমার মৃত্যুর সংবাদ জানার পর সম্পত্তির একটা অংশ পেয়েছে মেরি। সেটা দিয়ে বেশ কিছু জমি কিনেছে ওরা ইয়ারশেমার হেডেনহ্যামে। ডিচিংহামের টিন্ডেল হল আর ব্রুমেও কিনেছে বাড়িঘর। এইসব শুনে চট করে আশ্বস্ত করলাম উইলফ্রেডকে, ওগুলোর আমাকে ফিরিয়ে দিতে হবে না, আমার বোনেরই থাকবে। এ কথা শুনে ওর মুখে আন্তরিক হাসি ফুটল। এতক্ষণ ও হয়তো ভয়ে ভয়ে ছিল, আবার না আমার সম্পত্তি আমি চেয়ে বসি। আসলে এতদিন ওগুলো ওরা ভোগ দখল করেছে, যত্নাত্তি করেছে, নিজের বলে ভেবেছে, ওগুলো ওদেরই থাকা উচিত। বাবার মৃত্যুর কথা শুনলাম। জানা গেল ঠিক সময় মতো আমার পাঠানো জিনিসপত্র এসে যাওয়ায় জেফরির হাত থেকে খুব সহজেই বাঁচতে পেরেছিল লিলি। আর আমার পুরনো শত্রু অর্থাৎ লিলির বাবা স্কোয়ারের বোজার্ড মারা গেছেন সন্ন্যাস রোগে। কি একটা ব্যাপারে হঠাৎ রেগে ওঠায় শিরা ছিঁড়ে গিয়েছিল মাথার। বাবার মৃত্যুর পর উইলফ্রেড আর মেরি যখন বিয়ে করল, তখন জেফরির ধার দেনা শোধ করে মেরির কাছ থেকে ওর অংশটা কিনে নিয়ে লিলি সরে এসেছে এখানে, এই লজে। তারপর থেকে আমার সম্পত্তি দেখাশোনা আর সমাজ কল্যাণের কাজে কাটিয়েছে ও একাকী জীবন। এবার ওরা সবাই ধরল আমার কথা শুনবে বলে। বললাম সেই শুরু থেকে। সেভিলে হঠাৎ দেখা পাওয়া গুরু আন্দ্রে ডি ফন্সেকার কথা থেকে শুরু করে এক নাগাড়ে বলে গেলাম সারা রাত। তারপরেও শেষ না হওয়ায় বিশ্রাম নিয়ে আবার শুরু করলাম পরদিন। অ্যাজটেকদের যুদ্ধের কথা বললাম, টিউকালিতে নরবলির কথা বললাম, বার্নাল ডায়েজের তলোয়ারটা দেখালাম, গোয়াটেমোকের কাছ থেকে উপহার পাওয়া এমারেল্ডের মহামূল্য হার দেখালাম, জামা খুলে ডিগার্সিয়ার নির্যাতনের নমুনা দেখালাম, অটমির মেয়েরা কিভাবে আত্মহত্যা করল শুনে হাঁ হয়ে গেল সবার মুখ। আমার ছেলেটাকে খুন করার কথা শুনে চোখে পানি এসে গেল কোমল হৃদয় লিলির। কাহিনী শেষ হল ডিগার্সিয়ার মৃত্যু, প্রিন্সেস অটমির আত্মহত্যা আর মেরিনার পরিণতি দিয়ে। বেশ কিছুদিন মেরি ও তার স্বামীর আতিথ্যে হলের একটা কামরায় থাকলাম আমি। তারপর বিয়ের দিন তারিখ স্থির হল। অনাড়ম্বরভাবে চার্চে গিয়ে বিয়ে করলাম আমি আর লিলি। ওখান থেকে গিয়ে উঠলাম আমার নিজের বাড়ি লজে। লিলির গর্ভে একটা ছেলে হয়েছিল আমার, কিন্তু বাঁচেনি 2 মাসের বেশি। আমিও এই গার্ডেনার্স লজে লিলির সঙ্গে নিরুপদ্রব নিরুদ্বিগ্ন প্রায় 50টা বছর কাটিয়ে আজ মৃত্যুর জন্য প্রস্তুত। কথা দিয়েছিলাম মহামান্য রানীকে, দেরিতে হলেও আমার কথা আমি রক্ষা করলাম। শেষ পর্যন্ত কি দাঁড়ালো কে জানে। আমার জীবন কাহিনী শেষ করে কলমটা নামিয়ে রাখছি আমি আজ। কাজটা যে শেষ করতে পারলাম সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হেনরি র্যাডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার। আজ 55 পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।